হ্যালো। হুম। হ্যালো। তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? হুম। ওঠো না বাবু, প্লিজ। তাড়াতাড়ি আসো আমার এখানে। একা একা ভয় করছে। ঘুমের ঘরে আবার বললাম হুম। আবার এবার কিন্তু আমি চলে যাব বলে দিলাম। আমি আর একা একা পার্কে কতক্ষণ থাকবো? পার্কের ছেলেগুলো আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। প্লিজ তাড়াতাড়ি আসো। এই বলে কাঁদতে শুরু করলো। কি? আমার কলিজার দিকে চেয়ে থাকে? দাঁড়া, আমি আসছি আজকে। আর পাগলি, তুমি প্লিজ কেঁদো না, আমি এখনই আসছি। আর এরকম হবে না। এই বলে ফোনটা রেখে ফ্রেশ হয়ে দিলাম এক দৌড় পার্কের দিকে। দেখি আজকে কোন শয়তান আমার জানের দিকে চেয়ে থাকে। আজকে সব হাড্ডি গুঁড়া করে দিমু। তো যাই হোক, এতক্ষণ আমি ঘুমের ঘরে কথা বললাম আমার পাগলিটার সাথে। আমার নাম আকাশ, এবার ইন্টার ফার্স্ট ইয়ার। আর আমার জানটার নাম হলো যারা। যারাও আমার সাথে একই ক্লাসে পড়ে। আমরা দুজন চাচাতো ভাই বোন। আমার বাড়ি আর যারার বাড়ি একটু দূরে বললেই চলে, আবার একেবারে কাছেও না। হাই স্কুল থেকে দুজন দুজনের ভালো লাগা শুরু হয়। আমাদের দুজনের দুর্বলতা প্রকাশ পায়। আর শেষমেশ কলেজে এসে সেটা ভালোবাসায় রূপান্তর হয়। আমাদের দুজনের ভালোবাসার ব্যাপারটা আমাদের দুই পরিবার থেকেই জানে। যখন আমরা দশম শ্রেণীতে পড়ি আর দুজনে ফ্রিভাবে চলাফেরা করি, আমাদের ভাবভঙ্গিমা দেখেই আমাদের পরিবার বুঝতে পারে যে আমাদের দুজনের মাঝে কিছু একটা আছে। আর তখনই আমার মা বাবা আর ওর মা বাবা দুই পরিবার একত্রিত হয়ে কথা বলে। আমাদের পড়াশোনা শেষে দুজনের মন এক করে দেওয়ার কথা ভাবে। আর আমি সেদিন খুশিতে সবার সামনে যারাকে জড়িয়ে ধরছিলাম। কেমন যেন কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম আমি। তারপর জড়িয়ে ধরে চোখ খোলা মাত্রই লজ্জায় দুজনে এমন একটা দৌড় দিছিলাম যে এক দৌড়ে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিলাম হয়তো। তো বেশি কথা না বলে ফিরে যাওয়া যাক মূল গল্পে। আজকের ব্যাপারটা হলো, আজকে শুক্রবার আর আমি গতকাল ওকে বলেছিলাম যে কালকে আমরা ঘুরতে যাব। 8টার সময় সাফারি পার্কে চলে এসো। কিন্তু এখন 10টা বাজে আর আমি কেবল যারার কলে জেগে উঠলাম। কে জানে আজ কপালে কী আছে। পার্কে গিয়ে দূরে থেকে দেখলাম আশেপাশে তো কেউ নেই। তাহলে আমার জানটা কাছে কেন? কাছে যেতেই আমাকে দেখা মাত্র দৌড়ে আমার বুকে এসে কাঁদতে লাগলো। উফ বাবা, আবার কাঁদছো কেন? আমি তো এখন এসে গেছি, তাই না? যারা, পাগলি আমার, ভালো হচ্ছে না কিন্তু। এতক্ষণ কেউ ঘুমায়? সরি সোনা, প্লিজ আর এমন কখনো হবে না। বুকের ওপর কয়েকটা কিল ঘুষি পড়ল। তুমি হাসছো? একটু হাসছি। তুমি জানো এতক্ষণ আমি কিভাবে ছিলাম? তুমি জানো না তোমাকে ছাড়া আমার চেনা জায়গাগুলো অচেনা হয়ে যায়। জানি তো, আর বললাম না সরি, আর এমন করব না। আর একবার যদি এমন হয় তাহলে কিন্তু আমি তখন ভয়ে মরেই যাব। কথাটা শুনেই কেমন যেন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছু বলতে পারলাম না। যারাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম যাতে দূরে যেতে না পারে। কি হলো বাবু, কথা বলছো না কেন? তুমি একটু আগে কি বললে ওটা? সরি বাবু, প্লিজ। আর এমন হবে না, আর এমন বলবোও না। এই বলে যারাও আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। তারপর আমরা দুজন সেদিন পার্কে ঘুরি, আরও বিভিন্ন জায়গায় রিক্সা নিয়ে ঘুরতে যাই। তারপর আমরা সারাদিন অনেক হাসি খুশি ও খুনসুটি দিয়ে কাটিয়ে বিকেলের দিকে বাড়ি যাই। আর যারাকেও আমার বাড়িতে নিয়ে যাই। বাড়ির সামনে যেতেই ভয়ে আমার পা কাঁপতে লাগলো। দেখি মা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আর তখনই যারা গিয়ে মায়ের পা ছুঁয়ে সালাম করলো। আর মা ওর মাথায় একটু হাত বুলিয়ে দিল। মা আমার দিকে একটা রাগী লুক নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে যারাকে নিয়ে ঘরে চলে গেল। বাড়িতে ঢোকার কিছুক্ষণ পর মা বলল, তানভীর, এদিকে আয় তো একটু। আচ্ছা আসছি। রাতে ডিনারের পর জারাকে ওর বাড়িতে দিয়ে আসিস। ওকে, দিয়ে আসবো। আর জারা মা, শোনো, রাতের ডিনার কিন্তু আজকে তুমি এখানে করবা। আচ্ছা আব্বু। ওই কি বললা তুমি? কই, আমি আবার কি বললাম? আম্মু বললা কাকে?
আম্মুকেই তো আম্মু বলছি। এখানে তোমার আম্মু আসলো কোথা থেকে? এক খুশি দিয়া দাঁত সবগুলো ফালাই দিমু। তোমার আম্মুই তো আমার আম্মু। ও, বিয়ের আগেই ভাগ বসাতে আসছে, আর যখন আমার সাথে থাকে তখন ভালোবাসা উতলে পড়ে, আর এখন আমাকে ভয় দেখানো হচ্ছে। তাই। ওই থামবি তোরা, এবার কিন্তু আমি 2টা রে মার দিমুনে। মার ধমক খেয়ে দিলাম দৌড়। এক দৌড়ে একেবারে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় যেতেই চোখটা ঘুমের জন্য টেনে আসলো, আর তখনই মা খেতে বলল। কি রে, খেতে আয়। আমার খিদা নেই, বাড়ি থেকে খেয়ে এসেছি। তারপর আমি একদম ঘুমের রাজ্যে ডুব দিলাম। বোধহয় তখন সন্ধ্যা হবে। ঘুম ভাঙল কারো কোমল হাতে ছোঁয়ায়, আর হাতটা আমার নাকের ওপর ছিল, আর নাকটা বোধহয় চেপেই ধরেছিল, যার জন্য আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ওই, কে কে? এই তো আমি। কি হয়েছে? কিছু না, ডিনার দেওয়া আছে টেবিলে, খেয়ে নিয়ে আমাকে দিয়ে আসো চলো। আচ্ছা। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম, পাগলিটাকে দিয়ে আসতে গেলাম। এরপর সকালে আমার প্রতিদিনের অ্যালার্ম ঘড়ি হলো যারা, ও প্রতিদিন আমার ঘুম ভাঙিয়ে দেয় ফোন করে। বাসা বেশি দূরে না হলেও ও আমাকে ফোন করে জাগিয়ে দেয়। তারপর আমরা দুজনে মিলে একসাথে কলেজে যাই। কলেজে গিয়ে ও কোনোদিন কোনো ছেলের সাথে কথা বলতো না, আর আমি কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলতাম না। শুধু দুজন দুজনের সাথে সব সময় আড্ডা দিতাম আর একটু একটু প্রেম করতাম। এভাবে ভালোই চলছিল আমাদের দিনগুলো। দেখতে দেখতে চলে গেল অনেক দিন। ইন্টার ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে দুজনেই ভালো রেজাল্ট নিয়ে সেকেন্ড ইয়ারে ভর্তি হই। সেকেন্ড ইয়ারে 2 মাস পর একদিন ক্রিকেট খেলছিলাম। খেলার পর কোথা থেকে যেন একটা মেয়ে এসে বলল, ও ভাইয়া, আপনি এতদিন সুন্দর খেলেন। আমি না আপনার খেলা দেখে একদম ফিদা হয়ে গেছি। তো আমি কি করব? ভাইয়া, আমার সাথে প্রেম করবেন? কি? সরি, আমাকে দিয়ে হবে না। পেছনে তাকিয়ে দেখি আমার জানটা কেমন যেন করতেছে, আর ওই আমাকে পেছন থেকেই চট দিছে। কি হলো এটা? কি হলো বুঝতে পারছিস না? আমাকে রেখে আর এক মেয়ের সাথে লুতুপুতু হচ্ছে। আরে না, তুমি ভুল বুঝছো। তখনই ওই বজ্জাত মেয়েটা দৌড়ে পালালো। ভুল মানে? এতক্ষণ যা দেখলাম আর শুনলাম সব ভুল। হ্যাঁ, ও আমাকে অফার দিছিল, কিন্তু আমি রিজেক্ট করে দিছি। ও সরি, আর একবার যদি কথা বলতে দেখি না তাহলে কিন্তু আমি। না, আর বলো না প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে ধুর পাগল, আমি ওই কথা বলবো নাকি? আমি তো বলতে চাইছিলাম আম্মুর কাছে বিচার দিব। তুমি কিন্তু কথা ঘোরাতে চাইছো। আরে না, চল তো এখন। সেদিন বাড়ি এসে খাওয়া দাওয়া করে ওর সাথে দেখা করার জন্য যারার বাড়ি গেলাম। গিয়ে দেখি যারা কাপড় চোপড় গোছাচ্ছে। ওই পাগলি, কি হয়েছে? আবার কাপড় চোপড় গোছাচ্ছ কেন? এ মা, তুমি জানো না পরশুদিন তো পিকনিক কলেজ থেকে, আমিও যাব, সাথে তুমিও। ও গুড, আমি তো জানি না, আর কেউ আমাকে বলেই নাই। এখন টিকিট আনবো কোথা থেকে? আরে ধুর পাগল, তোমাকে আনতে হবে না, আমি আমার পাগলটার জন্য অনেক আগে থেকেই টিকিট কেটে রেখেছি। তুমি যে কি করো না! কি আর করব, ভালোবাসি যে খুব, তাই একা রেখে কোথাও যেতে ইচ্ছে করে না। তাই? উম্মা। এই বলে আমি আমার জানটার কপালে একটা ছোট্ট করে ভালোবাসার চুমু খেয়ে দিলাম, আর আমার জানটাও আমার বুকে মাথা রাখলো। কোনোদিন ছেড়ে যাবে না তো? এই জীবন থাকতে নয়। তারপর পরশুদিন আমাদের 3 দিনের পিকনিকের সফর। প্রথম দিন গেলাম ভালোভাবেই, কারণ আমার পাশের সিটেই আমার জানটা বসেছিল, আর আমার বুকে মাথা রেখে সারা রাত ওই বাসের মধ্যেই ঘুমিয়েছিল। পরের দিন আমরা আমাদের গন্তব্যস্থানে এসে হেব্বি এনজয় করলাম। ফ্রেন্ডদের সাথে স্যাররা ছিল, আর আমার পাগলিটা তো আমার কাছেই ছিল। 1 মিনিটের জন্য আমাকে চোখের আড়াল হতে দেয়নি। সন্ধ্যাবেলা বাঁধলো আরেক বিপত্তি। ঘুমানোর জায়গা নাই, তাই ভাবলাম সবাই হোটেলে যাব। সেখানে মেয়েরা থাকবে মেয়েদের হোটেলে, আর ছেলেরা থাকবে ছেলেদের হোটেলে। বাস এক জায়গায় রেখে চললাম সিএনজি নিয়ে হোটেলের দিকে, কারণ হোটেলের রাস্তায় বাস নেওয়া যায় না, রাস্তা অনেক সরু, তার জন্য।
আমাদের সিএনজিতে ছিল 6 জন, আমি যারা আরও 4 জন বন্ধু বান্ধব। চলে এলো জীবনের সেই কাল রাত। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সামনে থেকে কি যেন পুরো গতিতে আসলো। ব্যাস, তারপর আর কিছুই মনে নাই। তার মধ্যে রাতের বেলা যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমার পাশে আমার মা, বাবা ও আরও আত্মীয় স্বজন আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর আমি ভালো করে তাকিয়ে দেখি আমি এক হাসপাতালে আছি। কি হয়েছে মা? মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে উচ্চস্বরে কেঁদে দিল। মা, যারা কই? মা চুপ করে আছে আর কান্না করছে। মা, বলো না, আমার জানটা কই? আগে বাড়ি চল, তারপর ওকে দেখবি। ও বাড়িতেই আছে। মা, আমি অসুস্থ, কিন্তু যারা আসে নাই কেন? আর চাচা চাচিকেও তো দেখছি না, ওনারা কোথায়? বাবা তুই চুপ করে থাক, পরে সব বলবো, ওরাও আসবে। আর এখন তুই অসুস্থ, বেশি কথা বলিস না, এখন বিশ্রাম নে। এই বলে মা আর সবাইকে নিয়ে বাইরে চলে গেল। আর আমি বুঝতে পারলাম সবাই বাইরে থেকেই আমাকে নিয়ে কথাবার্তা বলছে, কিন্তু আমি আমার পাগলিটার কথা ভাবছি। পাগলিটা আমাকে দেখতে আসলো না কেন? ও কি আমার ওপর রাগ করছে? আমার ওপর রাগ করে থাকতে পারবে তো? আমি জানি আমার জান পাখিটা আমাকে ছেড়ে থাকতেই পারবে না। এসব ভাবতে ভাবতে আমি আবার বাইরের কথাগুলোতে মনোযোগ দিলাম। আমি পরিষ্কার শুনতে পেলাম মা কাঁদছে আর সবাই বলাবলি করছে আমার নাকি 3 দিন পর জ্ঞান ফিরেছে। আমি তো এখন সুস্থ আছি, তাহলে মা কাঁদছে কেন? না, কিছুই বুঝতে পারলাম না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। এভাবে কেটে গেল প্রায় 1 সপ্তাহ। এই কয়দিন আমি হাসপাতালেই ছিলাম। আগামীকাল আমাকে আমার রিলিজ হবে, কিন্তু এর মাঝে একদিনও পাগলিটা আমার কাছে আসলো না। আমার খুব রাগ হলো ওর ওপর। দাঁড়া আজকে পাগলি, একবার বাড়ি আসি, তারপর মজা দেখাবো। আজকে আমার রিলিজ, আর আমিও আজকে আমার জানটাকে দেখতে পারবো। তাই খুশি মনে বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে 1 মিনিট না দাঁড়িয়েই আমি ছুটতে লাগলাম যারাদের বাড়ির দিকে। আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। বাড়িতে পৌঁছিয়ে, আন্টি, আন্টি, যারা কই গেছে? কেন বাবা, কি হয়েছে? আমি এতদিন হাসপাতালে ছিলাম, আর ও আমাকে একবারও দেখতে যায়নি কেন? ও আচ্ছা, তার জন্যই রেগে আসো? হুম। ওই তো বাড়ির পেছনে তোমার জন্য অপেক্ষা করছে, যাও গিয়ে বকে দাও। বাড়ির পিছনে কি করে? কি জানি, আমি জানি না। দৌড়ে গেলাম বাড়ির পিছনে। কই, কাউকে তো দেখতে পারছি না। তাহলে কি আন্টি মিথ্যা কথা বলল? কিন্তু ওই তো একটা কবর দেখা যাচ্ছে। ওটা কার কবর, আর কেই বা মারা গেল? ধ্যাত, আমার এত কিছু ভেবে লাভ নাই। আমি আমার পাগলিটাকে খুঁজি, কিন্তু না, অনেক খোঁজাখুঁজির পরও পেলাম না। শেষে গেলাম আন্টির কাছে। আন্টি, যারা কই? আসো দেখাচ্ছি। আন্টি আমাকে বাড়ির পেছনে সেই কবরটার কাছে নিয়ে গেল। এখানে কেন? এই তো আমার কলিজা কি সুন্দরভাবে ঘুমিয়ে আছে মাটির বিছানায়। যাও বাবা, ওকে ডেকে তুলে অনেক বকা দাও। ও কেন তোমাকে দেখতে যায়নি? আন্টির কথাটা শুনে আমার মাথাটা কেমন যেন চক্কর দিয়ে উঠল। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরল তার পরের দিন। দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, আমার যারা কই মা? আমি যারার কাছে যাব মা, ওকে আমার কাছে এনে দাও। আমার কথা শুনে সবাই কাঁদতে লাগলো। আমি যারার কবরের কাছে গিয়ে সেখানে বসে অযোধ্যারায় কাঁদতে লাগলাম আর আবল তাবল বলতে লাগলাম। ওই পাগলি, আমাকে ছেড়ে কেন গেলি? তুই না বলছিলি আমাকে ছেড়ে কোথাও যাবি না? তাহলে কেন গেলি? তুই না আমার বউ হবি? তাহলে আমাকে একা রেখে অন্য দেশে কেন গেলি? আয় না ফিরে আমার কাছে, প্লিজ। তোকে ছেড়ে আমি থাকবো কিভাবে? আমাকে নিয়ে যা তোর কাছে। আমার পাগলিটা বোধ হয় আমাকে ছাড়া ওখানে একা একা অনেক কান্না করছে। আমাকে ছেড়ে থাকবে কিভাবে? আর ও তো আমাকে ছেড়ে থাকতে পারবেই না। ওর যে খুব ভয় করে আমাকে ছাড়া থাকতে। আমিও চলে যাব ওর কাছে। আমি আর আগের আমি নেই, অনেকটা ভেঙে গেছে চেহারা। খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, তাই আমার তো আর খেয়াল রাখার মতো কেউ নাই।
সেদিন 6 জনের মধ্যে 4 জন বেঁচে যায় আর 2 জন মারা যায়। একটা প্রাইভেট গাড়ির সাথে ধাক্কা লেগেছিল। গাড়িটা নাকি ব্রেক ফেল করছিল আর আমাদেরটার সাথে এসে মেরে দেয়। কয়েকদিন পর হঠাৎ খাবার খেতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে যাই আর তারপর ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার যা বলল তা শুনে আমার খুশিতে নাচতে ইচ্ছে করছিল, কারণ আমিও কিছুদিনের মধ্যে আমার যারার কাছে চলে যাব তাই। আমার মাথায় সেখান থেকে ব্রেনের মধ্যে এক বড় ধরনের আঘাত লাগে, আর যার জন্য আমার ব্রেনের কিছু অংশ নষ্ট হয়ে গেছে, আর যার জন্য আমিও কিছুদিন পর আমি আমার পাগলিটার কাছে চলে যাব। ওই পাগলি, তোমাকে আর আমার জন্য কান্না করতে হবে না। আমি আসছি তোমার কাছে। এখন শুধু অপেক্ষার দিন, কবে ছাড়বো আমি এই ভুবন, আর কবে যাব আমি আমার পাগলির কাছে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।